বিচার বিভাগের স্বাধীনতা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই পরিবর্তনগুলো সেগুলো যদি থাকে তাহলে আসলে এই সংবিধান মেনে কেউ কখনো আসলে ফ্যাসিস্ট হতে পারে কিনা সেই প্রশ্নটা আমি আপনার কাছে রেখেছিলাম। সংবিধান মেনেই ফ্যাসিস্ট হয়েছিল। বাকশাল সংবিধান মেনে তৈরি করা হয়েছিল এবং পঞ্চদশ সংশোধনী সংবিধান মেনেই তৈরি করা হয়েছিল। সংবিধান কি বাতিল করছিল বাকশাল চতুর্থ সংশোধনী করার আগে কিংবা পঞ্চদশ সংশোধনী করতে হয়নি তো? তার মানে হচ্ছে যে আপনি যখন একটা একদলীয় রাষ্ট্র করবেন কিংবা ধরেন জনগণের আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত একটা ফলাফল সেটাকে আপনি বাতিল করে দিবেন, সেটাকে চেকস অ্যান্ড ব্যালেন্স করার কোনো ব্যবস্থাই সংবিধানের মধ্যে নাই। দ্যাটস দ্য পয়েন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ধরেন মানে আপনি যতটুকু পরিবর্তনে ধরেন একমত হয়েছেন, এই পরিবর্তনগুলোর ভেতরে মৌলিক পরিবর্তনে আমরা অনেক আলাপ করেছি না, যে মৌলিক সংস্কার এই আলাপ অনেক শুনেছেন না? মৌলিক সংস্কারের অন্তত 2টা পয়েন্টে আদালতের নির্দেশে 2টা সংশোধনী বাতিল হয়ে গেছে, পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনী। পঞ্চম সংশোধনীতে মূলনীতি পরিবর্তন করা হয়েছিল, অষ্টম সংশোধনীতে কোর্টকে বিভাগে নেওয়া হয়েছিল। 2টা সংশোধনী আদালত বাতিল করেছিল। তখন আমাদের একটা ডিফারেন্ট ওয়ে খুঁজতে হয়েছে যে আমরা কোন ওয়েতে করবো। 2টাই তো সংশোধনী করে করা হয়েছে। তখন গিয়ে কিন্তু আলাপগুলো এসছে এবং আমাদের কিন্তু এইবার আরো অনেক বেশি পরিবর্তন মৌলিক সংস্কার করতে। যেমন ধরেন আমাদের সাংবিধানিক কাঠামোর মধ্যে আপনার ওই যে আপার হাউস লোয়ার হাউস নেই, সংসদে একটা হাউস। এখন আপনি যখন 2টা হাউস করবেন সংশোধনীর মধ্য দিয়ে, এটা আবার আদালতে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কিংবা চ্যালেঞ্জ হবে, আপনি না করলে আরেকজন করবে। সিমিলারলি ধরেন কোর্ট একবার আদালতের তো রায় আছে, প্রেসিডেন্স আছে যে আপনি কোর্টকে বিভাগে নিতে পারবেন না, এটা সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক। ইভেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাতিল করা হচ্ছে, আদালত বলছে যে এটা মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক। প্রশ্নটা তো ওইখানে যে কেন আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলছি, যে আপনাকে জনগণ একটা আলাদা ধরনের পাওয়ার দিয়ে দিয়েছে। সংবিধান তৈরি করা, বাতিল করা, সবকিছুর আলটিমেট পাওয়ার হচ্ছে জনগণের কাছে। জনগণ আপনাকে যখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেয়, ওই যে বডি, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটাকে আপনি রিফর্ম অ্যাসেম্বলি বলতে পারেন এখন যেহেতু সংবিধান সংস্কার পরিষদ, ওই অ্যাসেম্বলির কাছে তখন পাওয়ার থাকে সে নতুন করে এটাকে রিঅ্যারেঞ্জ করা, যদি আপনি বিদ্যমান সংবিধানের মধ্যে থাকতে চান। আর সংশোধনী করে এটা করা মানেই হচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়া। এই আলোচনাগুলো আমরা ঐক্যমত কমিশনের সময় ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো হয়েছে, কমিশনে হয়েছে, আমরা টকশোতে করেছি, পত্রিকায় লেখালেখি হয়েছে, বিভিন্ন সভা সেমিনারে বক্তৃতার মধ্যে কথা বলা হয়েছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আলোচনাগুলো হয়েছে। এখন আপনারা এই যে এখন যে কমিটিটা হচ্ছে, বিশেষ কমিটিতে আপনাদের থাকলে পরে মানে কি ক্ষতি হয়ে যেত? আপনাদের রাজনৈতিক ক্ষতি হতো নাকি আসলে জনগণের ক্ষতি হতো? না, এখানে ক্ষতির ব্যাপার না তো। এটা হচ্ছে যে আমরা এই আলাপগুলো করে আমরা গণভোটে একমত হয়েছি। গণভোটের মধ্য দিয়ে আমরা একটা সংবিধান সংস্কার পরিষদ গঠনের রায় জনগণ আমাদেরকে দিয়েছে, আমাদের বলতে যারা পার্লামেন্টে গিয়েছে। তা আমি পার্লামেন্টে আমাদের দলও আছে, 6 জন এমপি আছে, আমি সেই জায়গা থেকে বলছি আমাদেরকে যাদেরকে রায় দিয়েছে। এখন ওই রায়কে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো গণরায়কে অস্বীকার করা হয়। আমরা তো এই রায়কে অস্বীকার করতে পারি না, জনগণ আপনাকে রায় দিয়েছে, আপনি তো এই রায়কে অস্বীকার করতে পারেন না। তো সেই রায়কে অস্বীকার করে কিংবা বাইপাস করে আপনি আরেকটা প্রসেসের মধ্যে যে কিভাবে এটাকে ঠিক করবেন, কোনো স্কোপ নেই। কিন্তু এই যে সরকারি দল তো বলছে যে এই রায়টাই আসলে সরকারি দল যদি এটা করার চেষ্টা করে সাংবিধানিকভাবে হয় নাই, গণরায়কে অস্বীকার করবে সরকারি দল যদি এটা করার চেষ্টা করে। সেটা তো সাংবিধানিকভাবে হয় না। সাংবিধানিকভাবে হয়নি কোনটা, মানে কোনটা সাংবিধানিকভাবে হয়? গণভোটটা যে পন্থা, গণভোট তো সাংবিধানিকভাবে হওয়ার ব্যাপার না তো, কারণ এই গণভোট তো সংবিধান সংস্কার করবে, এটা তো সংবিধানের ভেতর থেকে করবে না। সংবিধান এটা তো এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন তৈরি, ওটা তো সংবিধানের ভেতর থেকে হয় না। মানে আপনি এই রুমের ভেতর থেকে এই রুমকে তো বদল করতে পারবেন, আপনাকে বাইরে যেয়ে করতে হবে, এবং এটার পাওয়ার শুধুমাত্র জনগণের কাছে আছে, আর কারো কাছে নাই।